আমার আত্মার সম্পর্ক। কাজেই এই এলাকার মুরব্বিয়ানে কেরাম আমার শ্রদ্ধার পাত্র, যুব সমাজ আমার প্রাণ, ছাত্র সমাজ আমার অহংকার। আমি এই এলাকার এক সন্তান হিসাবে আপনাদের দোয়ায় এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। পরবর্তীতে আপনাদের দোয়ায় আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করারও সুযোগ পেয়েছি। পরবর্তীতে মুরব্বী ওলামায়ে কেরামের নির্দেশ এবং পরামর্শ ক্রমে আমি সিলেট জেলায় সংগঠনের বিভিন্ন দায়িত্ব আদায় করতে হয়েছে। পর্যায়ক্রমে আমি কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব আদায় করতে হয়েছে। আমি যদি এই এলাকায় আমি বেড়ে না উঠতাম বা আপনাদের দোয়া আমার পেছনে না থাকতো, তাহলে আমি আজকে সারা দেশের ওলামায়ে কেরামের কাছে পরিচিত হওয়ার সুযোগ ছিল না। কাজে আমি আপনাদের কাছে ঋণী। সম্মানিত উপস্থিতি, একটি উদ্দেশ্য নিয়ে আমরা সবাই জানি যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন্নাত এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, এবং আমরা এই দুনিয়ায় এসেছি এই দুনিয়াকে ভোগ করার জন্য নয়, এই দুনিয়ায় সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এবং শয়তানের মতকে পরিহার করার মাধ্যমে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, এবং যেই জগতে আমরা যাব সেটাই হলো আমাদের আসল জীবন, আসল বাড়ি। সেটা কবর থেকে শুরু হবে, মিজান ফুলসিরাত পরে আমরা মূল বাড়ি জান্নাতে যাওয়া সবারই আমাদের ইচ্ছা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই মাহফিলে জমিয়তের ডাকে উপস্থিত হয়েছেন, এই মাহফিল কিন্তু একটা দ্বীনি মাহফিল। আমরা জানি যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হয়, দ্বীনের কথাবার্তা হয়, ইসলামের কথাবার্তা হয়, আমরা এখানে যে বসে আছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হইতে আছে, এবং আমরা এই বসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত হিসাবে গণ্য হইতে আছে। এর কারণে আমরা সবাই ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হব। আমরা যে দল জমিয়তে উলামা ইসলাম, এই দল সম্পর্কে অনেকে অবশ্যই জানি, যেহেতু এই এলাকা হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত এলাকা, এবং হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহির আব্বাজান হযরত আব্বাস আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত এলাকা। কাজে এই এলাকার মানুষ সব সময় ধর্মপ্রাণ এবং আলিম ওলামা ভক্ত এবং ইসলাম প্রিয়। কাজে এটা আমাদের খুশনসিব। যদি হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্বাস আলী রহমতুল্লাহি আলাইহির বিচরণ এই এলাকায় না হতো, তাহলে হয়তো আমাদের এই এলাকায় এই ধরনের মাদ্রাসা হওয়ার সুযোগ ছিল না, এবং ঘন ঘন মসজিদ হওয়ার হয়তো সুযোগ থাকতো না। এই এলাকায় যে সমস্ত উলামায়ে কেরাম যে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে গেছেন, এবং তাদের প্রজন্ম হিসাবে আজকে আমরা যারা এই মসজিদ মাদ্রাসার সাথে সক্রিয়ভাবে জড়িত আছি, আমি দোয়া করি যারা এখনো এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে বিভিন্নভাবে দ্বীনের খেদমতে শরীক রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আরো বেশি তৌফিক দান করেন। আসলে জমিয়তে উলামা ইসলাম যদিও একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন, শুধু রাজনৈতিক সংগঠন না, এটা একটা ধর্মীয় সংগঠন।
এই সংগঠন প্রতিষ্ঠা হয় 1919 সালে। এই সংগঠনে যে সমস্ত উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 106 বছর এই সংগঠনের বয়স। এই 106 বছরের মধ্যে যুগ শ্রেষ্ঠ যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, তারাই কিন্তু এই দলের নেতৃত্ব দিয়েছেন। আমরা জানি হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন এই সংগঠনে, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ বাংলাদেশের সর্বপ্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন খলিফায়ে মদনী হযরত তাজুম্মুল আলী সাহেব আঙ্গুরা, যিনি বাড়ি বিয়ানীবাজার ছিল, এবং প্রথম সেক্রেটারি ছিলেন মুফতি আহরারুজ্জামান সাহেব, ওনার বাড়ি হবিগঞ্জে ছিল। এখন যিনি এই দলের সভাপতি, তিনি এই দেশের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে শাইখুল হাদিস হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহু, যিনি সিলেট 5 থেকে নির্বাচনের জন্য জমিয়তের মনোনীত প্রার্থী হিসাবে মিটিং, মত বিনিময়, গণসংযোগ অব্যাহতভাবে জারি রেখেছেন। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন যে আজকে জকিগঞ্জ এবং খানাইঘাট প্রতিটি পাড়া মহল্লায় মানুষের যে গণজোয়ার উঠেছে যে আমরা উলামায়ে কেরামের পক্ষে সমর্থন দিব এবং খেজুর গাছে বিজয় করব। একইভাবে আমাদের মহাসচিব শাইখুল হাদিস হযরতুল আল্লাম ইমামারি রংপুর, আমাদের দলের মহাসচিব, ওনার এলাকায়ও একই অবস্থা। একইভাবে আজকে সারা দেশে জমিয়তে উলামায়ে ইসলামের যে সমস্ত মনোনীত প্রার্থীরা রয়েছেন, সবাই সর্বস্তরের মানুষকে নিয়ে মিটিং, মিছিল, গণসংযোগ সহ উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করছেন। তার ধারাবাহিকতায় সিলেট 3 আসনে অনেক যোগ্যতাপূর্ণ সম্পন্ন লোক রয়েছেন। তো সবার প্রস্তাবের ভিত্তিতে আমি নগণ্যকে কেন্দ্রে প্রস্তাব দেওয়া হয়েছে এবং কেন্দ্র সারা দেশের মনোনীত প্রার্থীদের মতো অনেক বিশ্লেষণ করে, অনেক পরীক্ষা নিরীক্ষার পর এখানে আমার কিন্তু ইচ্ছাই ছিল না, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্র আমার নাম ঘোষণা করেছে। এটা যদি আমি নগণ্য ছোট্ট মানুষ, কিন্তু এই আসনের প্রতি এবং এই আসনের আলিম ওলামা ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে কেন্দ্র, সেই জন্য আমি ঋণী। আমি গর্ববোধ করি আপনাদের সন্তান হিসাবে। সারা দেশের ওলামায়ে কেরাম 300 জন লোকের মধ্যে এই 3 আসনে আপনাদের সন্তান হিসাবে আমাকে মনোনীত করেছেন। এই জন্য আমি সৌভাগ্যবান, আমি কেন্দ্রের কাছে চিরঋণী। এই সব হওয়ার পিছনে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নির্বাচনে আসা উলামায়ে কেরাম কিন্তু অতীতে নির্বাচনমুখী এত ছিলেন না, কিন্তু আমরা মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কর্মকাণ্ড এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু স্বাধীনতার পর আজকে প্রায় 54 বছর, এই 54 বছরের মধ্যে অনেক নির্বাচন হয়েছে। দেখা যায় নির্বাচন করে যারা নির্বাচিত হন, তারা সরকারি যে বরাদ্দ পান, সেই বরাদ্দ 16 আনার মধ্যে 1 আনা আপনার স্থানীয়ভাবে যারা হকদার এদের কাছে পৌঁছে কিনা তা সন্দেহ। এর কারণ অনেক প্রার্থীরা নির্বাচনের আগে অনেক টাকা খরচ করেন, অনেক টাকা ব্যয় করেন। এই টাকাগুলা তারা কিন্তু সরকারি বরাদ্দ যেগুলা আসে যে এলাকার জন্য, সেই এলাকার বরাদ্দ থেকে ওরা নিয়ে নেন। যার কারণে আপনারা চিন্তা করেন,
আজকে 54 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মানিকগুনা এই অঞ্চল উন্নয়ন করার লাগি আমার তো মনে হয় 5 থেকে 10 বছর বেশি সময় লাগার কথা আছে। 54 বছরে আজ কদিন হয়েছে রাস্তাঘাট ফাঁকা হয়েছে? 54 বছর। আজকে রাস্তাঘাট ফাঁকা হয়েছে কদিন হয়েছে? কিন্তু যাও হয়েছে এটা কিন্তু পর্যাপ্ত নয়। এই এলাকা এইভাবে অনুন্নত থাকার কথা আছিল না। কিন্তু আমরা যে সমস্ত প্রার্থী হলরে তারা উন্নয়নের যে বয়ান শুনিয়া তারা এই করবা সেই করবা এই ধরনের প্রতারণামূলক আশ্বাস শুনিয়া আমরা ভোট দিছি ঠিক, কিন্তু কোন এমপি আপনার এলাকার নির্বাচিত হওয়ার পরে কদিন আইসুন আর খার শুদ্ধ গুঞ্চন আর খার রাস্তাঘাটের লাগে আপনার চেষ্টা করছেন, কতটুকু করছেন? আইসুন ঠিক আছে, এটা আনুষ্ঠানিকতা। আইসুন যেটা এটা আনুষ্ঠানিকতা বলি দেখানি লাগে। আজকে এই অঞ্চল এত দিনে আরো উন্নত হওয়ার কথা আছে। এই অঞ্চলের মানুষ প্রায় সচ্ছল মানুষ। যদি জনপ্রতিনিধি যারা হইসই এরা যদি এলাকার প্রতি আন্তরিক হইতা, তাহলে সরকারি যে বরাদ্দ আয় এই বরাদ্দর পাশাপাশি যদি এলাকার মানুষের কাছে আবদার করতা বলে আমরা 50 লাখ টাকা পাইছি, আপনারা আরো 50 লাখ টাকা মিলিয়া দৌকা 1 কোটি টাকা হইলে আপনার রাস্তা বড় করা যাইব, সুন্দর করা যাইব, এই এলাকার মানুষ দিতে পিছু হইল না। এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। যেটা আইছে আইছে কিন্তু কোটি কোটি হাজার কোটি 54 বছরে কমপক্ষে 1000 কোটি টাকা আইছে এই অঞ্চল লাগে। আপনার আমি কইতাম এই অঞ্চল লাগে 1000 কোটি টাকা আইছে, কোথা 1000 কোটি টাকা খাবি কেন কইছে নি বন্ধু? কইছে না। আমরা তো সরল সহজ ভাবে নির্বাচন আয় প্রার্থী হলে নির্বাচনী বলিয়া ওড়াই আর আশ্বাস সকল দেই, আর আমরা তারা কোথায় আমরা বিভ্রান্ত হইয়া আমরা তারা ভোট দেই ঠিক, কিন্তু পরবর্তীতে তারা খান্দাত যাওয়ারও সুযোগ হয় না। এই কারণে উলামায়ে কেরামের সিদ্ধান্ত নিশ্চয় যে খালি উলামায়ে কেরাম নাই, সাধারণ মুসলমান যারা তৌহিদি জনতা যারা আসই এরার পক্ষ থাকি যারার মধ্যে তাই উচ্চশিক্ষিত হোকা কিন্তু যার মাঝে ক্ষুদাবিরু আছে, যারার মধ্যে ক্ষুদাবিরুতা আছে, আল্লাহ ডরবয় আছে, সৎ আছে, এই ধরনের মানুষ যারা ওই বা তারা আপনি বলতে অসুবিধা নেই। এটা আপনি কোনটা এইগুলো তো আপনার হিসাবও 54 বছরে কতজন সৎ মানুষ হয়েছে, কতজন সৎ মানুষ হয়েছে? নির্বাচনের আগে তো আপনার টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া নমাজ 1 বছর লাগা 6 বছর পড়ে অনেকে ইলাও ঘটনা করছে, এক মসজিদে নমাজ পড়িয়া আসলে নমাজ পড়ছে, আরো এলাকা গেছই গিয়া মানুষ জমাই, এখন মানুষে দেখতা করি বুঝতা করি তাই আবার গিয়া নজর লাগে। ইলা ঘটনা আসিন না নাই? এই যে দেখানি এই সমস্ত কিন্তু দুকা, আমরা এই দুকা দেব। উলামায়ে কেরাম আপনার আমার দুশ্মন নাই, আপনার আমার দোষ অবশ্যই দোষ। উলামায়ে কেরামের প্রতি মহব্বত এবং উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি এই দেশের মুসলমানের তার অন্তরের মধ্যে সব সময় আছে। কাজে উলামায়ে কেরাম আজকে বাংলাদেশের সচিবালয় থেকে নিয়ে বিভিন্ন অফিস আদালত আপনার এখন সৃষ্টি হয়েছে। আজকে উলামায়ে কেরামের নেতৃত্ব যদি প্রতিষ্ঠা হয় তাহলে এলাকার কোনো ধরনের অশান্তি বিরাজ করতো না। এলাকার চুরি ডাকাতি বেইমানি বাটপারি দান্দামান্দা এই সমস্ত ইনশাল্লাহ চলতো না। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের যে অবস্থা, প্রতিদিন আপনি খবর কাগজ করলেও খুনাখুনি জুলুম, একজনে একজনে জোর করে মারি দিছে। এর ফলে আপনার সমাজ বিবর্জিত, অনৈতিক কার্যকলাপে ভরপুর। আপনারা হোকা এই অবস্থায় এই দেশ তখন তাকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে নিয়ে এখন পর্যন্ত হোকা দেশ সুন্দর না অসুন্দর, রাস্তাঘাট ঠিক আছে, বিল্ডিং বিল্ডিং ঠিক আছে, কিন্তু মানুষের নৈতিক নৈতিক চরিত্র দেখা, এই নৈতিক চরিত্র
বালা অন্যিনা বাদক, নিশ্চয় বাদক, ঠিক না ঠিক নাই? এই সমস্ত নৈতিক চরিত্র মানুষ যদি বাদ হইতে থাকে, আপনার আমার ফুয়া বাতিজা ভবিষ্যৎ প্রজন্ম এরা বাদ হইব না ভালো হইব, এটাও তো বাদল হতে যাইব। যার কারণে আমরা চেষ্টা দরকার যে আমরা নিজের ফ্যামিলিরে সুন্দর করতে হইব, পরিবার সুন্দর করতে হইব, পাড়া প্রতিবেশীকে সুন্দর করতে হইব, সমাজকে সুন্দর করতে হইব এবং রাষ্ট্রেও সুন্দর করতে হইব। এই সমস্ত করতে হইলে আমরা এই দেশের সৎ মানুষ যারা, যোগ্য মানুষ যারা এবং ক্ষুধাবী মানুষ যারা, তারারে আমরা আপনার প্রতিনিধি বানাইতে হইব। তারারে যদি প্রতিনিধি বানাই তাহলে এরা আপনার যথাযথ স্থানে এরা ভূমিকা রাখতে পারবো। তখন দুষ্কৃতিকারী যারা এরা আর অপ্রীতিকর বা কুকাম করার সুযোগ হইতো না। আপনারা জানেন নতুন ডিসি আইছেন, আমরা সিলেট সরওয়ার আলম নতুন ডিসি আইছে। এই ডিসির আগে সিলেট শহর আটা হইতো না, এই ফুটপাথও আমার এই হকার হলে এমন অবস্থা করছে, আটা হইতো না। ও 2 দিন হয়েছিল, 19 তারিখ থেকে বেটা নিজে লামিয়া যেভাবে ঘোষণা দিছে যে কোনো হকার থাকতে হবে, এখানে ফুটপাথ মানুষের আটা চলার রাস্তা, গাড়ি চলার রাস্তা, তোমাদের জায়গা ব্যবস্থা করিয়া দিব। লাল দিঘি পারো আপনার জায়গাও করিয়া দিছে, সব হকার অকল হনু যাও, হনু যা দুজন ব্যবসা করো। মানুষের আপনার বিঘ্ন ঘটাইয়া আপনারা রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করবা, এটা হয় না। মানে সৎ মানুষ, সৎ মানুষ একজন হওয়ার কারণে আপনার দেখবা সোশ্যাল মিডিয়াত মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করবা যে আমরা এতদিনে স্বস্তির সাথে আমরা রাস্তা আটকে যাই, নাইলে আটকিয়া যাইতে আপনার এই চারখালির সুগ্রিত নাইলে কলর ঠেলা ধাক্কা হয়তো মানুষ মানুষ আপনার সকল মানুষটার রিক্সায় না, রিক্সার যানজট, গাড়ি ঘোড়ার যানজট। এই কারণে একজন সৎ মানুষ হওয়ার কারণে 1 সপ্তাহের ভিতরে বিচারায় সৌর সুন্দর করে দিচ্ছে। এই ধরনের সদিচ্ছাওয়ালা মানুষ যদি যে কোনো জায়গাতে আপনার মেম্বারই তো, চেয়ারম্যানই তো, এমপিও, এই পর্যায়ে যদি আমরা দিতাম পারি তাহলে সব জায়গা সুন্দর হইব, স্বচ্ছ হইব এবং আমরা সবে মনের দিক দিয়া শান্তি থাক এবং চুরি ডাকাতি এই সমস্ত কমব, জুলুম বেবিচার এই সমস্ত কমব। যার কারণে ওলামায়ে কেরাম আজকে মেম্বারই থাকি নিয়ে চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য এবং আপনার এমপি ইলেকশন এই পর্যায়ে ওলামায়ে কেরামরে প্রতিনিধি হিসাবে দিতে আসেন। যেই এলাকার ওলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করছেন এই এলাকার মানুষ এত অভিভূত যে আমরা অতীতে এই ধরনের সুযোগ সুবিধা আর আমরা পাইছি। আমরা কয়েকজন চেয়ারম্যান খানাইঘাট, গোলাপগঞ্জ, বেনিবাজার, পয়সলা, এই এলাকার মানুষ এত ভক্ত হয়েছেন যে আমরা আপনারে আজীবন আপনার যতদিন আসেন ততদিন চেয়ারম্যান থাকবো, আমরা আপনাদের ইয়ে করবো। সেখানে এরা সৎ, এরা আপনার দুর্নীতি করছে না। যার হোক যেটা, যার যে হোক সরকার থেকে বরাদ্দ হয়েছে, সরকারে কিন্তু কম দেন না, সরকারে কিন্তু বরাদ্দ ঠিকও দেয়, কিন্তু এই বরাদ্দগুলো আপনার জায়গা মতো সবদার মানুষের কাছে আইয়া পৌঁছেন না। সেখানে এই মাঝখানো যে জনপ্রতিনিধি বানাইছেন যে সুর, এ সুর বুঝছেন নি। এখন সুরকে যদি জনপ্রতিনিধি বানায়, আবার আমরা যাদের সম্মান করি, আর নির্বাচনের আগে আমরা এমন সম্মান করে খালি শ্রদ্ধা দেওয়ার বাকি থাকে, ঠিক না ঠিক না? এই যে প্রতারণা, এর কারণে আমরা মানুষ চিনার দরকার, মানুষ চিনার দরকার, বোঝার দরকার। আদান হয়ে গেছে, আদান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে খুব খুশি লাগছে আমার। আর সবচেয়ে বড় জিনিস, আমি তো আপনারা সন্তান তুল্য হল, যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাই। আর যেহেতু ওলামায়ে কেরামে আপনারা সন্তানদের ঘোষণা করছেন, নির্বাচন তফসিল ঘোষণা হইব সামনে, এখন ঘোষণা হয়েছে প্রত্যেক প্রার্থী, দলের প্রার্থী যার যার আপনার প্রচারণা চালিয়ে যাইরা ইনশাল্লাহ আমরা জুট হওয়ারও সম্ভাবনা আছে। কইলাই আমি জুট যদি হয়, আমরা যে জুটও যাইব ইনশাল্লাহ, সেই জুট থাকিয়া আমরা যে প্রার্থী পাস করবা, এই প্রার্থীরে আমরা এই জমিয়তে উলামা ইসলামে যেহেতু আমাদের প্রতিনিধি দিচ্ছেন, ইনশাল্লাহ
এই প্রার্থীর কাছ থেকে বিজয়ী প্রার্থীর মাধ্যমে এই এলাকার উন্নয়ন লাগি আমার যে ভূমিকা রাখার দরকার ইনশাল্লাহ সেই ভূমিকা আমি রাখবো। আপনারা দোয়া কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কবুল করুন।